জেনারেলি আমি ক্যামেরার মুখোমুখি খুব একটা হতে চাই না, কারণ আমার একটাই উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড় তৈরি করা। আর খেলোয়াড় যদি সাফল্য পায় সেটাতে আমার আনন্দ হয়। আমার যতটুকু ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি পেয়েছি, কারণ হচ্ছে খেলাধুলাটা একটা প্রফেশন হয়ে গেছে। প্রফেশন হওয়াতে এবং যারা কোচিং করে তারাও চেষ্টা করে যে আমি কতখানি হাইলাইটেড হব। হাইলাইটেড হলে আমার কাছে প্লেয়ার আসবে। আমি বললাম আমি নিজের নামে করে কি করব, আমি তো নিয়ে যেতে পারবো না। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. শহরের উঠতি খেলোয়াড়দের একটা জায়গায় নিয়ে যাওয়া একজন দক্ষ প্রশিক্ষক ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। আর দক্ষ প্রশিক্ষকই একমাত্র পারে যে সেই সমস্ত খেলোয়াড়দেরকে চয়ন করা বা সেই সমস্ত খেলোয়াড়দেরকে বুঝতে পারা এবং তাদেরকে সঠিক মার্গ দর্শন করানো বা সঠিক দিশা দেখানো। আমাদের শহরের গর্ব বা আমাদের রাজ্যের গর্ব অবশ্যই। তিনি কখনো সংবাদ মাধ্যমের প্রচারের আলোয় নিজেকে রাখেননি, কারণ তিনি তা চান না। তার সঙ্গে কথা বলে অন্তত এটুকু আমরা জানি বা আমরা বুঝেছি যে তিনি এমন ধরনের একজন মানুষ যিনি শুধুমাত্র নিরলসভাবে তার সারাটা জীবন উৎসর্গ করেছেন খেলার প্রতি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, দক্ষ প্রশিক্ষক এবং শিক্ষাগুরু সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের শহরেরই ছেলে অমিত দাম। আজ আমাদের স্টুডিওতে তাকে পেয়ে গিয়েছি একান্তে। তাকে পাওয়া কিন্তু একটু মুশকিলেরই বিষয়, তবে তাকে আজ আমরা পেয়ে সত্যি আপ্লুত। আমাদের স্টুডিওতে আসার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যি, কারণ আপনি যেভাবে কাজ করছেন এবং এখনও আপনি খেলার পেছনেই রয়েছেন, যেটা একটু আগে আমি অফ ক্যামেরা শুনছিলাম যে আপনি নির্দিষ্ট করে সময় বেছে রেখেছেন যে আপনার এইটুকু সময় শুধু নিজের জন্য, বাদবাকি সময়টা পুরোপুরি খেলার জন্য। তো আবারও ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ আপনাদের যে আমাকে বলেছেন এখানে আসার জন্য, সেই জন্য আমি সত্যি কৃতজ্ঞ। জেনারেলি আমি ক্যামেরার মুখোমুখি খুব একটা হতে চাই না, কারণ আমার একটাই উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড় তৈরি করা। আর খেলোয়াড় যদি সাফল্য পায় সেটাতে আমার আনন্দ হয়, এবং সেইভাবেই আমি বহুদিন ধরে 1980 সাল থেকে আমি টেবিল টেনিস চালিয়ে যাচ্ছি। তখন বিদেশি কোচের আন্ডারে কোচিং নিয়ে খেলানো শুরু করেছি। তখন থেকে আমি খেলাতাম এবং এখনও সেটা চালিয়ে যাচ্ছি। তো একটা প্রশ্ন আমার স্বভাবতই উঠে আসছে যে 1980 সাল থেকে আজকে এই এতগুলো বছর এবং আপনি দক্ষ প্রশিক্ষকের ভূমিকায় রয়েছেন, কখনো মনে হয়নি যে আপনি নিজে সে জায়গাটায় যাবেন বা খেলবেন, বা যদি বলা যায় যে যেই খেলোয়াড়দেরকে আপনি খেলার জন্য উৎসাহিত করছেন তাদেরকে এগিয়ে দিচ্ছেন রাজ্য স্তরে, দেশের বিভিন্নভাবে প্রতিনিধিত্ব করতে, এমনকি বিশ্বের স্তরে গিয়েও পৌঁছে যাচ্ছে তারা, কখনো আপনার মনে হয়নি বা আপনার ভাবনায় আসেনি যে আমিও তো এই জায়গাটায় আসতে পারি, আমারও অনেক নাম হতে পারে, আরও প্রাচুর্য আমি পেতে পারি? দেখুন, সেটা হয়নি, কারণ কি আমি ছোটোবেলার থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, দাবা, এগুলো সবই খেলতাম। আমি যে সময় উঠে এসেছি খেলাধুলার জগতে, তখন শিলিগুড়ির থেকে কোনো প্লেয়ার কলকাতায় গিয়ে খেলবে এটা চিন্তার মধ্যেই ছিল না, যার ফলে কখনো চিন্তা হয়নি যে আমি করব, হয়নি কখনো। আর তখন আমাদের শিলিগুড়ি লেভেল ছিল যে খুব বেশি হলে একটা স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে যাব, একটা ডিস্ট্রিক্ট টিমের হয়ে খেলতে যাব, বা ইউনিভার্সিটি টিমের হয়ে খেলতে যাব। তো সেই সব কটাই আমি পূরণ করেছি। আমি ভলিবলের ডিস্ট্রিক্ট টিমের ক্যাপ্টেন ছিলাম 2 বছর, যখন দার্জিলিং ডিস্ট্রিক্ট ভলিবল অ্যাসোসিয়েশন ছিল
আলাদা ছিল না। টেবিল টেনিসে যখন প্রথম হয়েছে তখন আমি 1972-তে আমি স্টেট চ্যাম্পিয়নশিপের শিলিগুড়ি ডিস্ট্রিক্টের ক্যাপ্টেনও ছিলাম। তারপরে চাকরি পেয়েছি। চাকরি সূত্রে বহু জায়গায় খেলেছি এবং অনেক প্রাইজও পেয়েছি, যার জন্য আমার অনেক সম্মানও ছিল। সেগুলো ছিল, কিন্তু আমার মনে হয়নি তখন শিলিগুড়িতে থেকে কিছু করা যাবে। এবং আপনি যদি দেখেন যারা শিলিগুড়ির প্রাক্তন খেলোয়াড়, যারা অনেক বড় বড় আছে, যারা পরিতোষ ভৌমিক ছিল ক্রিকেট ফুটবলে, বা কুমার নারায়ণ চৌধুরী ছিল, তিনি ভালো ক্রিকেটার ছিল, উৎপল ব্যানার্জি ছিল, ভালো ক্রিকেটার ছিল, শ্যামল গুহ, তপন ঘোষ, গামা বলে একটি ছেলে আছে, এরা খুব ভালো খেলতো, কিন্তু তারা কখনো ক্যালকাটা মাঠে গিয়ে খেলতে পারেনি। সেই সুযোগ তখন আমাদের ছিল না। কিন্তু কেন সেই সুযোগটা সেই সময় তখন ছিল না? হচ্ছে ক্যালকাটার যে সমস্ত ক্লাবগুলো ছিল তারা সারা কলকাতা বা আশেপাশের জায়গার থেকে প্লেয়ার পেয়ে যেত। আচ্ছা, ন্যাচারালি তারা বাইরে প্লেয়ারের জন্য চিন্তা করেনি, তারা কখনো চিন্তা করেনি। এবং পরবর্তীকালে যখন কিছু কিছু লোক নিজস্ব প্রচেষ্টায় গিয়ে কলকাতায় খেলেছে, কারণ তখন ক্যালকাটায় গিয়ে খেলা তো অনেক কষ্টের ব্যাপার ছিল, কারণ নিজে বসে থাকতে হবে, খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। এখন সেই সুযোগ তো অনেক 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 বেশি হয়ে গেছে, যার ফলে তখনকার দিনে চিন্তা করলে আফসোসের কোনো ব্যাপার নেই। সাফল্য যে কোনোভাবেই আসতে পারে, সেটা নিজে ব্যক্তিগত খেলে হোক বা কোনো কিছু একটা এস্টাবলিশ করে হোক বা খেলোয়াড় তৈরি করে হোক, এটাতেই সাফল্য আছে। মানে আপনি এটাতে ভীষণভাবে খুশি যদি বলা যায়, মানে জীবনের কিছু না পাওয়ার খেদ সেটা কি রয়েছে, নাকি এটাই আপনার? না, জীবনে আমার যতটুকু ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি পেয়েছি। কারণ হচ্ছে টেবিল টেনিস জগতে সারা ভারতবর্ষের সব লোক আমাকে চেনে। সারা ভারতবর্ষ যারা টেবিল টেনিস খেলে বা যারা কোচিং করে বা ফেডারেশনে আছে, তারা প্রত্যেকেই আমাদের যখন MC চৌহান ছিল জেনারেল সেক্রেটারি, তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব খাতির ছিল, সে আমায় খুব ভালোবাসতো। এখন যে কমলেশ মেহতা আছে যে সেক্রেটারি, তার সঙ্গে আমার প্রচুর খাতির আছে। দেখা হলে বলে অমিত তো তুমি এসা কাটকে যাও, তুমি বহুত প্লেয়ার তৈরি করেছ বলে। তো এতেই সাফল্য, এটার মতো যে খেলে কোনো ব্যাপার নেই। কারণ কোনো টিচার সে যদি মনে করে আমি ছাত্রকে ভালো জায়গায় নিয়ে যাব, তো টিচারের সেটাই সাফল্য। টিচার যদি বলে এটা আমিও 100% নাম্বার পেতাম, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে তার স্টুডেন্ট যদি পারফরমেন্স ভালো করে তাহলেই সে খুশি, সেখানেই সাফল্য। সবসময় দেখা যায় যে আপনাকে কখনো মানে ক্যামেরার ঝলকানিতে, প্রচারের আলোতে সেই অর্থে কখনো কিন্তু দেখা যায়নি। মানে আপনি যদি বলা যায় একেবারে খুব নিঃশব্দে আপনার কাজ চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত, কখনো সেরকম অবকাশ হয়নি না? আপনি নিজেকেই কখনো সেই প্রচারের আলোয় আনতে চাননি? না, আমি নিজেকে প্রচারের আলোয় আনতে চাই না। আমি জানি, দেখুন ব্যাপার হচ্ছে বর্তমান যুগে ধরো লাস্ট 10 ইয়ার্স ধরে খেলাধুলাটা একটা প্রফেশন হয়ে গেছে। প্রফেশন হওয়াতে এবং যারা কোচিং করে তারাও চেষ্টা করে যে আমি কতখানি হাইলাইটেড হব। হাইলাইটেড হলে আমার কাছে প্লেয়ার আসবে, আমি তার থেকে পয়সা ইনকাম করতে পারবো। আমি যখন আমি টেবিল টেনিস করি, তখন আমার মনে হয়েছিল যে একটা একাডেমি তৈরি করা দরকার। আমি সারা ভারতবর্ষের মধ্যে আপনি যদি খোঁজ, কারণ যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, আপনি খবর পাবেন, নিতে পারবেন। সারা ভারতবর্ষের মধ্যে আমরাই প্রথম একটা টেবিল টেনিস একাডেমি করেছি, যে একাডেমি শুধু টেবিল টেনিসের জন্য, সারা ভারতবর্ষে কোথাও নেই। আমরা এটা করেছি 1992 সালে আমরা করেছি। এবং আমার তখন প্ল্যান ছিল, আমি তখন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তখন মিউনিসিপ্যালিটি ছিল, তখন চেয়ারম্যান ছিল অশোক ভট্টাচার্য। তার সঙ্গে আমার কথা হয়েছিল, সে বলেছিল একটা জমি দেবে, এখন যেটা মাতৃসংঘ আছে সেই জায়গাটাতে, সেখানে একটা একাডেমি করা হবে, করে কেন হবে। পরবর্তীকালে অশোকদা চলে গেছে মন্ত্রী হয়ে বাইরে, বিকাশদা এসছে, তো বিকাশদা রাজি হয়নি দিতে। তখন দেখলাম যে যদি টেবিল টেনিসকে উন্নতি করতে হয় তাহলে নিজস্ব জায়গা ছাড়া হবে না। আমি যদি কোনো ক্লাবে করি, তো ক্লাব কয়েকদিন পরে বলবে না টেবিল টেনিস করবো না, আমি ফুটবল করব, তখন ওটা উঠে যাবে। সেই জন্য আমি টেবিল টেনিস একটা একাডেমি করেছি। বর্তমান আমার একাডেমি 3টে ফ্লোর আছে
11টা টেবিল টেনিস বোর্ড আছে, প্রত্যেকটা ফ্লোর এসি লাগানো আছে, প্রত্যেকটা ফ্লোরে সিনথেটিক ম্যাট দেওয়া আছে, 4টে রোবট মেশিন করা আছে, 7জন কোচ আরও আন্ডারে তারা কাজ করছে, এবং যত মডার্ন ফেসিলিটি দরকার যেগুলো সবকটা দিয়ে আমি করেছি। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, তুমি তো এটা নিজের নামেই করতে পারতে। আমি বললাম, আমি নিজের নামে করে কি করব? আমি তো নিয়ে যেতে পারবো না। আমি যদি এটাকে আমরা জনগণের জন্য করে দিতে পারি তাহলে আমার বেটার হবে। সেই জন্য এটা নাম শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমি, এবং সব কিছু টেবিল টেনিস একাডেমি নামে আছে। এবং আমাদের যেটা কনস্টিটিউশন করেছি আমরা, যদি আমার অবর্তমানে যদি কেউ চালাতে না পারে তাহলে এটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এটা টোটাল প্রপার্টিটা হ্যান্ড ওভার করে দিতে হবে। আচ্ছা, আর আমরা খুব কম পয়সা টেবিল টেনিস খেলা শেখাই, যেখানে এখন সারা ভারতবর্ষে একটা প্লেয়ারকে খেলতে গেলে মান্থলি 6,000 দিতে হয়, সেখানে আমরা 500 টাকা 1,000 টাকা দিয়ে খেলাই। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্লেয়ার খেলে তারা সাফল্য পাক। আর কত সাফল্য পেয়েছে সেটা আপনি আমাদের যদি ওয়েবসাইট দেখেন তাতে আপনি ওখানে পেয়ে যাবেন, কোন প্লেয়ার কবে এসেছিল, কবে থেকে শুরু করেছে, তাই সে কী পারফরমেন্স করে চলে গেছে। আমার এই মুহূর্তে 17 ইয়ার্সের ওপরে কোনো ছেলে মেয়ে নাই, তারা সবাই চাকরি পেয়ে গেছে এবং বড় বড় চাকরি পেয়েছে। মানে চিন্তাই করা যাবে না যে একটা ছেলে আছে এখন পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার। ন্যাচারালি এটা তো চিন্তাও করা ছিল। আর ডিসিডিতে আছে, ব্যাংকের অফিসার আছে অনেকে, রেলের অফিসার আছে অনেকে, এগুলো করছি। এটাই আমার সাফল্য। অবশ্যই এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে? যেটা আপনি বলছিলেন, আমরা অফ ক্যামেরা শুনছিলাম যে আপনার হাতে ধরে প্রচুর এমন ছেলে মেয়ে বেরিয়ে এসেছে যাদের নাম আমরা মানে গর্বের সঙ্গে নিতে পারি। যদি আপনিও 2-1 জনের নাম ঠিক এই মুহূর্তে যদি আপনার মনে পড়ে যে তাদের নাম মানে নেওয়াটা আবশ্যক বা আপনি মনে করেন। দেখুন, সবার নামই আমার মনে আছে, মনে না থাকার কোনো ব্যাপার নেই। আমার প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়ন হয় সৌভিক বসুরা, সে সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। তার 2 বছর পরেই সে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এটা হচ্ছে 1992-93 সালে। কস্তুরী চক্রবর্তী বলে একটা মেয়ে আছে, যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র খেলোয়াড়, সে আন্ডার 12 থেকে আরম্ভ করে সিনিয়র পর্যন্ত সবকটা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এবং আন্ডার 12-এও 3বার চ্যাম্পিয়ন হয়েছিল, আন্ডার 14-এও 2বার চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার 17-এ 2বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং জুনিয়র 17 আর সিনিয়র একই বছরে হয়েছে। কস্তুরী শুভজিৎ শাহ আছে, সে সবকটা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, অর্জুন পেয়েছে। মৌমিতা দত্ত মাত্র 6 বছর খেলেছে, 6 বছর খেলে 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, সাব জুনিয়র হয়েছে, তারপর চাকরিতে ঢুকেছে। সৌম্যজিৎ ঘোষ, যার নাম শিলিগুড়ি সবাই চেনে, ও ছোটোবেলার থেকে আমার কাছে খেলতো। সাব জুনিয়র এবং জুনিয়র আমার এখানে চ্যাম্পিয়ন হওয়ার পরে চেঞ্জ করেছে। ও অর্জুন পেয়েছে, অলিম্পিক খেলেছে। অঙ্কিতা দাস ক্যাডেট আমার এখান থেকে চ্যাম্পিয়ন হয়েছিল, সাব জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিল। প্রচুর প্লেয়ার আছে, মানে কত নাম, সালঙ্গারা মহলানবিস, যে অন্তত 16টা ইন্ডিয়া টিম খেলেছে, এশিয়া প্যাসিফিকের হয়ে ও ইন্ডিয়া টিম খেলেছে। ও খেলতো আমার কাছে। আর চাকরি তো যারা খেলেছে তারা সবাই চাকরি করে। এই বছরই আমার 4টে প্লেয়ার চাকরি পেয়েছে। একজন পেয়েছে ইনকাম ট্যাক্সের অফিসার হয়ে পেয়েছে, সৌম্যজিৎ সরকার বলে। একজন সায়ন সরকার, ও রেলে জয়েন করেছে। জয়ব্রত ভট্টাচার্য, ও রেলে জয়েন করেছে। আর আরেকটি ছেলে ব্যাঙ্গালোরে ব্যাংকে জয়েন করেছে গিয়ে। মানে পুরোই যদি বলা যায় একেবারে পুরো ভরা সংসার, একদম ভরা সংসার। তো সংসারের কথা যখন উঠে আসলো, তো একটু ব্যক্তিগত প্রশ্নেও অবশ্যই যাব, যে আপনার বিয়ে? না, আমি বিয়ে করিনি, কারণ তো অনেকগুলোই আছে। মেনলি আমরা বাংলাদেশ থেকে এসেছি, হার্ডশিপ ছিল আমাদের, যার জন্য মানে পড়াশোনাটাও অত করিনি। করেছি, গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু যে পড়াশোনায় মন ছিল না, সারাদিন খেলায় মন ছিল। এবং যখন বাইরে থেকে বলেছে তখন বলছি না, আমি এই ঠিকই আছি।
ন্যাচারালি দাদা ছিলেন, বোনরা ছিলেন, তাদের ওদিকে চিন্তা ভাবনা করতে করতে হয় না। আমার টার্গেটই ছিল যে টেবিল টেনিসে কিছু করব, তো সেই জন্যই করতাম। এবং আগে মাঝখানে ভলিবলেও খুব ইন্টারেস্ট ছিল, তো ভলিবলেও আমি অনেক খেলোয়াড়কে খেলা শিখিয়েছি এবং কলকাতার থেকে অনেকগুলো ছেলে আসতো আমাদের এখানে খেলতে। ক্রিকেটেও যারা ক্রিকেট নিয়ে জানে, মনোজ ভার্মান যেমন জানে যে আমার সম্বন্ধে, ওই জন্য তখন আমি ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বাইরের থেকে কোচ নিয়ে এসে কোচিং করাতাম। এটা একটা প্যাশন ছিল। মানে এতগুলো বছর আপনি খেলার সঙ্গেই রয়েছেন, মানে কখনো একাকিত্ব বোধ হয়নি? কখনো মনে হয়নি যে না, একটা সংসারের যে জীবনটা সেটাও হয়তো প্রয়োজন ছিল? না, আমারও এখনো মনে হয় যে সংসারটা না করে ভালো হয়েছে। আচ্ছা, কারণ সংসার করলে তো এগুলো করা যাবে না। যারা সংসার করে তারা এগুলো করতে পারে, তারা নিজের ছেলে মেয়ের দিকে চিন্তা করতে করতে আর বাদ বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট রেখে দিয়ে তারা ভাবলো যে আমার নাম এদিকে হচ্ছে, আমার সংসার চললো। কিন্তু আমি মনে করেছিলাম যে ঠিক উল্টোটা। আমি মনে করেছিলাম যে যখন এটাই আমার প্যাশন আছে, ন্যাচারালি এরাই আমার ছেলে মেয়ে। আমার কাছে হাজার হাজার ছেলে মেয়ে খেলেছে। আমি সিন্স 1980 থেকে মানে ডাইরেক্টলি কোচিং করি আর কি। হাজার হাজার ছেলে মেয়ে খেলেছে। এবং সবচেয়ে ভালো লাগে যদি আমার ছেলে বা মেয়ে আসতো, এসে আমাকে একজন প্রণাম করতো। আমি রাস্তা দিয়ে হাঁটলে অন্তত 10 জন এসে প্রণাম করে, হয়তো ভুলে গেছি স্যার আমি খেলতাম আপনার ওখানে, এখন এই করছি এগুলো। এটা আলাদাই প্রাপ্তি। তো প্রেম কখনো আসেনি জীবনে? না, প্রেম আসেনি, ওই খেলাটাতেই প্রেম এসেছে। খেলতে খেলতেও প্রেম আসেনি? না, খেলতে প্রেম আসেনি, প্রেম এসছে এই খেলাতেই। বাহ, আচ্ছা, আরও একটা প্রশ্ন, যে আমাদের এই উত্তরবঙ্গ, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগেই, যে কলকাতায় সেই সময়টা, মানে একদম আগের সময়টায় সেইভাবে স্কোপ ছিল না, বা ওখানে আশেপাশের ছেলেমেয়েরাই খেলতে যেত, এখান থেকে হয়তো তাদের প্রয়োজনই হতো না নেওয়ার। তো সেই সময়টা আপনি পেরিয়ে এসেছেন, আবার ঠিক এখনের সময়টা। তো এই দুটো সময়ের মধ্যে আপনার এই উত্তরবঙ্গের খেলার যে পরিকাঠামো বা খেলার যে বিষয়গুলো রয়েছে, কি ফারাক মনে হয়েছে? যে সত্যি কি উত্তরবঙ্গ খেলার দিক থেকে একটু পিছিয়ে আছে, বা দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গে সেই প্রতিযোগিতামূলক জায়গায় পৌঁছতে তাদের সময় লাগছে, বা নানান ধরনের প্রতিকূলতা এখনও কি তাদের সম্মুখীন হতে হচ্ছে? না, অ্যাকচুয়ালি কি, যেটা আমি প্রথমে বললাম, তখন স্কোপ ছিল না। আমি যদি ফিডব্যাক কোথার থেকে না পাই, তাহলে তো আমি সেখানে পৌঁছাতে পারবো না। তো ন্যাচারালি সেই সময়কার বলতে গেলে পরে আমি মেনলি বলি 70 সাল থেকে 80, 85, 90 পর্যন্ত, তখন আদার্স ইভেন্টে কেউ যেতে পারতো না। টেবিল টেনিসে স্কোপ হয়েছিল, কারণ এখানে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন হয়েছিল, ক্যালকাটার সঙ্গে আমরা খেলতে যেতে পারতাম, কিন্তু আমরা পারফরমেন্সে পেরে উঠতাম না ওদের সঙ্গে। কিন্তু 88-এর পর থেকে আমরা কলকাতাকে ছাপিয়ে গেছি সব দিক দিয়ে। মানে আমরা যদি সারা বাংলা যদি 100টা মেডেল পায়, তার 33%-এর উপরে মেডেল আমাদের পেয়েছে। আমাদের যেমন আমার একাডেমির থেকে 1988 থেকে 2004 পর্যন্ত প্রত্যেক বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি হয়েছে, প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আর এখন কলকাতা উল্টো আমাদের হিংসা করে যে টেবিল টেনিসে এখনও এই বছরও যখন দুটো বেঙ্গল এক হয়ে গেছে, এবছরও 4টা ছেলে মেয়ে বেঙ্গল টিমে ঢুকেছে, মানে 25%, 16 জনের মধ্যে বেঙ্গল টিমে ঢুকেছে। তা ওরা আমাদের হিংসা করে বরাবরই, বলে যে শিলিগুড়িতে খেলার সুযোগ সুবিধা অনেক বেশি, কিন্তু আলটিমেটলি শিলিগুড়িতে ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো খেলারই প্র্যাকটিক্যালি ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনডোর স্টেডিয়াম আছে, খেলা হয় না, বা আদার্স কোনো না। কিন্তু ক্যালকাটা এখন বহু জায়গায় হয়েছে খেলার জন্য, বড় বড় সেন্টার হয়েছে বিশেষ করে টেবিল টেনিস খেলার জন্য। সেখানে সুযোগ সুবিধা বেশি, পয়সাও অনেক দিতে হচ্ছে, আমাদের এখানে কম দিতে হচ্ছে। আবার কি, আমরা যদি বলি এখানে ভালো সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সুযোগ সুবিধা দিলে পরে সে চালানোর লোক দরকার। চালানোর লোক তো নেই, চালানোর লোক হলে পরে তারা প্রফেশনাল হয়ে যাবে। আলটিমেটলি
কিছু লোক খেলবে। এখন যেমন মাছ, আপনি যদি রবীন্দ্রনগরে যান, আপনি ঠিক 3টের সময় দেখবেন বাবা মারা ছেলে মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে। ন্যাচারালি যে সেইটা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পার্টিকুলার একটা পোর্শনের লোকই খেলতে পারবে যাদের কাছে ফিনান্সিয়াল সাপোর্ট থাকবে। যদি এখানে বড় একটা ইনডোর স্টেডিয়াম করা হলো, করে বলা হলো এখানে টেবিল টেনিস হবে, সেই ধরনের যেতে পারবে। কারণ কেউ লস করে টেবিল টেনিস করবে না। কিন্তু আমি শুরুর থেকেই লস করে টেবিল টেনিস করি, যেহেতু আমার ফিনান্সিয়াল চাকরি করার সুবাদে ফিনান্সিয়াল বার্ডেন ছিল না, যার জন্য আমরা এত বড় একটা একাডেমি করতে বলছি। একাডেমির এখন যদি ভ্যালুয়েশন দেওয়া হয়, প্রায় 2 কোটি টাকা ভ্যালুয়েশন আছে একাডেমির, ওই যে জায়গায় আমরা বানিয়েছি। ন্যাচারালি আমি যদি তখন চিন্তা করতাম যে এটা প্রফেশনালি করবো, তাহলে হয়তো আমি প্লেয়ারদের সাফল্য পেতাম না, কিন্তু হয়তো একাডেমি চলতো। আচ্ছা, একটা প্রশ্ন, যেটা একটু আগে আপনি বললেন, এবং এটা আমরা যারা বিশেষ করে খেলার সঙ্গে জড়িয়ে আছে, বিভিন্ন খেলা, শুধু টেবিল টেনিস না, আমাদের শহরে ক্রিকেট আছে, ফুটবল আছে, আরও অন্যান্য অনেক খেলা আছে, বা বিভিন্ন অ্যাথলেটিক খেলাগুলোও রয়েছে। কারণ আপনি যেই ক্লাবের সঙ্গে যুক্ত, বাঘাযতীন ক্লাব, সেই ক্লাবে তো খেলার জন্য আলাদা করে তাদের একটা ভাগই রয়েছে। তো সব জায়গায় দাঁড়িয়ে আমাদের শহর কি সত্যি খেলার মানে সেইভাবে যে পরিকাঠামোগুলো এখনও করতে পারছে না, বা কোথাও না কোথাও কি মনে হয় প্রশাসন উদাসীন রয়েছে, নাকি প্রশাসনেরও চেষ্টা রয়েছে কিন্তু পারছে না? আপনি কি মনে করছেন? একজন দেখুন, আমার মনে হয় যে প্রশাসন আসলে পরে কোনো কাজ হবে না। আমার বলে, আর যে প্র্যাকটিক্যাল বলে, প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না। কাজ করতে হবে বিভিন্ন ক্লাবগুলোকে। আপনি যদি দেখেন 1960-65 সাল থেকেও যদি আমি, তখন থেকে আমি মাঠে আছি, তখন বিভিন্ন পাড়ায় ক্লাব ছিল, তারা সমস্ত লোকাল প্লেয়ারদের খেলাধুলা করতো, ফুটবল, ক্রিকেট থেকে আরম্ভ করে সব কিছু। কিন্তু তারপর আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এখন আপনার লোকাল প্লেয়ার একটাও নেই। সমস্ত এখন দেখা যাচ্ছে যে ফুটবলে সিকিম, দার্জিলিং থেকে প্লেয়ার নিয়ে আসা হচ্ছে, এবং কলকাতাতে প্লেয়ার নিয়ে এসে টিমগুলো করা হচ্ছে। ক্রিকেটে কিছু কিছু আছে, বিশেষ করে অগ্রগামী সংঘ যাকে বলা হয়, সে ক্রিকেট নিয়ে একটা আলোড়ন করেছে, ওরা অনেক কিছু করেছে, ওদের প্লেয়ারও তৈরি হয়েছে অনেকগুলো, ঋদ্ধিমান সাহা, তারপরে ভাই, এরা অনেকে তৈরি হয়েছে, ওরা করেছে। এখন বাঘাযতীন ক্লাবও চেষ্টা করছে ক্রিকেটটাকে উন্নতি করার জন্য, করছে কোচিং ক্যাম্প। যতক্ষণ পর্যন্ত ক্লাবগুলো তাদের মানসিকতা না চেঞ্জ করবে, ততক্ষণ পর্যন্ত খেলাধুলা উন্নতির কষ্ট। ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা যদি এমন হয়, যেমন আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম দেখেছি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আছে, বড় খেলা হবে, লিগ হবে, কিন্তু প্র্যাকটিসের কোনো ব্যবস্থা করা যাবে না। এমন দরকার একটা অন্তত স্টেডিয়াম দরকার, মাল্টিপারপাস স্টেডিয়াম, যেখানে খেলাধুলা প্র্যাকটিস থেকে আরম্ভ করে সব কিছু করতে পারবে, মানে যদি বলা যায় শুধুমাত্র খেলার জন্য, এবং যারা যেটা করতে পারে। আগে আমি জানি না, যখন 65-66 শিলিগুড়ি কলেজ মাঠ ছিল, সেখানে অন্তত 6টা-8টা টিম ফুটবল প্র্যাকটিস করতে এসে আমরা কিছু বছর আগেও তাই দেখেছি, করতো বিভিন্ন জায়গায় ছোট ছোট করে তারা প্র্যাকটিস করতো, এবং যারা খেলোয়াড় তুলবে তারাও কোচিং করতো। সেই ধরনেরই মাল্টিপারপাস স্টেডিয়াম দরকার, শুধু টুর্নামেন্টের জন্য না। মাল্টিপারপাস স্টেডিয়ামটা এমন হওয়া উচিত, সব খেলাধুলা থাকবে এবং সব প্লেয়ার ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। সে যে ক্লাবের আন্ডারে, যদি আজকে 10টা ক্লাব থাকে, 10টা ক্লাবের আন্ডারে। আপনার কি মনে হয়, এটা কি প্রশাসনেরই বেশি এগিয়ে আসা উচিত, নাকি ক্লাবগুলোকে আরো বেশি সংগঠিত হওয়ার প্রয়োজন? দুটোই দরকার আছে, ক্লাব সংগঠিত দুটোই দরকার আছে। প্রশাসন তৈরি করে দেবে জায়গাটাকে, আর ক্লাবগুলো এগিয়ে এসে প্লেয়ার উন্নতি চেষ্টা করবে। আপনার কি মনে হয়, ক্লাবগুলো কি এখন সমান তালে সেভাবে এগিয়ে আসতে পারছে, নাকি আনুষঙ্গিক অন্যান্য কাজে তাদের বেশি মনোনিবেশ রয়েছে? না, কিছু কিছু ক্লাব করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তাদের তো লক্ষ্য একটাই, ক্রিকেট লিগ হবে, আমাকে চ্যাম্পিয়ন হতে হবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি বাইরের থেকে প্লেয়ার নিয়ে এসে খেলাবো, চলে যাব। ফুটবল খেলতে হবে, আমাকে চ্যাম্পিয়ন হতে হবে। কিন্তু ঘরের খেলোয়াড়দের যদি এসএমকেবি যেটা এখন আছে, তারা যদি মনে করে, এরকম করতে পারে কখনো, যে তোমার বড় টিম থাকলে পরে
তোমার একটা আন্ডার 15 টিম থাকতে হবে, এবং ফুটবল হোক বা ক্রিকেট হোক যে কোনো একটা মেজর গেমকে তোমার মাস্ট করতে হবে, এবং তার তোমার ক্যাম্প থাকতে হবে, আন্ডার 15 টিম থাকতে হবে। তাহলে আমাদের শিলিগুড়িতে প্রায় 30-32টা ক্লাব আছে, বিভিন্ন ইয়ে আছে যারা খেলাধুলা এসএমকের সঙ্গে যুক্ত আছে। তারা যদি মনে করে যে আমরা এসএমকে বাধ্য করে যে তুমি সুপার ডিভিশন টিম বা তোমার টিমকে, বড় টিমকে তুমি যে যা খুশি করো, কিন্তু তোমার আন্ডার 15 একটা টিম করতে হবে এবং তার খেলা হবে, তাহলে পরে হয়তো দেখা যাবে আগামী দিনে লোকাল প্লেয়ার উঠে আসার চেষ্টা করতে হবে। একদম একদম। কর্পোরেশন করছে, অনেক টুর্নামেন্টই করতে আন্ডার 15 করছে, আন্ডার 16 করছে কর্পোরেশন। মানে যদি বলা যায় এটা সমাধান নয় যে বাইরের থেকে খেলোয়াড় নিয়ে এসে খেলা, আমাদের ঘরের ছেলেদেরই যদি আমরা জায়গা না দিতে পারি বা ঘরের মেয়েদের যদি জায়গা না দিতে পারি, তবে বোধহয় ওটার যথার্থতা ফুটে উঠবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই যে এখানে খেলবে, কিন্তু খেলার পরিবেশটা তৈরি করতে হবে। পরিবেশটা কে তৈরি? পরিবেশটা ক্লাব তৈরি করবে। আজকে যদি আপনি যদি বলেন, একটা ক্লাবেরই উদাহরণ দিয়ে দিই আমি, রবীন্দ্র সংঘ, তার একটা বড় বিল্ডিং আছে, সে ভাড়া দিচ্ছে, ভাড়া দিয়ে ইনকাম করছে, সে বাইরের থেকে নিয়ে এসে দুটো টিম করছে, খেলাতে, তাহলে আলটিমেটলি কিন্তু উন্নতি শিলিগুড়ি বলবো, শিলিগুড়ি কি নর্থ বেঙ্গলের কোনো উন্নতি নেই। উন্নতি করতে হলে পরে ঘরের ছেলে মেয়েদেরকে খেলাতে হবে, যেটা আগে ছিল। আগে কোথাও বাইরে প্লেয়ার ছিল না। আপনি যদি শিলিগুড়ির খবর রাখেন আগের দিকে, আগে যারা খেলতো ফুটবল আর কি, তাদের প্রত্যেকের নিজস্ব পাড়ার ছেলে বা অন্য পাড়ার ছেলেও খেলে, যেমন বিবেকানন্দ ক্লাবে খেলতো ভোম্বলদা বলে একটি ছেলে ছিল, হ্যাঁ, উনি দেশবন্ধু পাড়া থাকতো, খেলতো। তো প্লেয়ারকে লোকাল প্লেয়ার হতে হবে, তাহলে হতে পারে। এরা এসএমকেবি একটা নিয়ম করেছে যে লোকাল 4টা প্লেয়ার খেলাতে হবে, ভূমিপুত্র 4টা প্লেয়ার খেলাতে হবে। তা আমি 20 জনের টিম করবো, 4টা প্লেয়ার লোকাল, মাত্র 16টা তো মেজর তো বাইরেই হয়ে গেল। সত্যি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই যদি প্রশাসন আমাদের এটা দেখেন বা শোনেন, বা বিভিন্ন ক্লাবগুলো যদি আমাদেরকে দেখছেন বা শুনছেন, অমিতদা যে কথাটা বললেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এবং তাৎপর্যপূর্ণ কথা। দাদা, আরেকটা বিষয় জানার ইচ্ছে হচ্ছে যে এখন এই মুহূর্তে আমাদের শহর, আর এই শহরে এখন প্রচুর এমন মানে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে যারা বিভিন্ন স্তরের পুরস্কার পাচ্ছেন এবং তারা অর্জন করছেন, কিন্তু আপনার যে পুরস্কারের ঝুলি, সেই ঝুলিটা কিন্তু একটু অন্যরকম। যেটা একটু আগে অফ ক্যামেরা শুনছিলাম, যেই সম্মানটা অনেকেই পান না, সেটা আপনি পেয়েছেন। তো যদি আমাদের এটা সম্পর্কে একটুখানি জানান। দেখুন, আমি যেমন একটা কথা বলি যে প্রথম শিলিগুড়ির থেকে আমি বোধহয় একমাত্র লোক যে ভারতীয় টেবিল টেনিস দলের, মানে সমস্ত ইভেন্টের কথাই বলছি আমি, মানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, লন টেনিস, সব কিছু নিয়েই আমি একমাত্র প্লেয়ার যে ভারতীয় টিমের কোচ হয়ে আমি বিদেশ গিয়েছিলাম দুবার। এটা একটা আমার কাছে সম্মান ছিল। এবং দিল্লিতে বিজ্ঞান ভবনে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই সম্বর্ধনা তখন সম্বর্ধনা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। পরবর্তীকালে 2019-20 আমি ক্রীড়াগুরু সম্মান পেয়েছি। ক্রীড়াগুরু সম্মানটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এটাকে, যে যারা খেলাধুলায় কোচ হিসেবে থাকছে তাদেরকে, তাদের এলিজিবিলিটি থেকে থাকে, তাহলে তাদেরকে দেবে। তো সেই হিসাবে আমাকে ক্রীড়াগুরু সম্মান দিয়েছে। এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে দিয়েছিল। এবং আমি একমাত্র শিলিগুড়ির ক্রীড়াগুরু অন্য লোকে এখানে অনেকে যেমন বঙ্গরত্ন পেয়েছে, বিভূষণ পেয়েছে, এগুলো পেয়েছে। ক্রীড়াগুরু আমি একমাত্র শিলিগুড়ি থেকে আমি আছি। হ্যাঁ, তো এতে গর্বের কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট মনে করেছে, কিন্তু একটু উৎসাহ অবশ্যই রয়েছে, কাজের প্রতি আরো একটু বাড়তি দায়িত্ব বোধহয় বেড়ে যায় একটা করে। এটাও আমি কিছু পেলেও কাজ করি,
না পেলেও অবশ্যই, না বলেও অবশ্যই। কাজ করি। হ্যাঁ, শিলিগুড়িবাসী নিশ্চয়ই এটা জানে, এটা অবশ্যই জানে, অবশ্যই। মানে কারণ যে সংসারকে না বেছে এটাকেই একটা সংসার বানিয়ে নিয়েছে, এর থেকে বড় উৎসর্গ বোধহয় খেলার জন্য খুব কম মানুষই দিতে পেরেছেন। এটা সত্যি কথা, আপনাকে কুর্নিশ এবং সত্যি সশ্রদ্ধ প্রণাম। আর পাশাপাশি একটা বলবো, অমিতদা যখন স্টুডিওতে এসেছেন আপনি এবং খেলার মানুষদের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, এখনও আপনি তৈরি করে চলেছেন খেলোয়াড়দেরকে। তো আমাদের এই উত্তরবঙ্গ, যেই উত্তরবঙ্গে প্রান্তিক এলাকার মানুষও রয়েছে যাদের প্রচুর প্রতিভা রয়েছে, যেমন যদি আমি ধরি মালবাজার, ডুয়ার্স, তরাই এলাকার বিভিন্ন ছেলেমেয়েরা, তারা কিন্তু না খেয়ে অনেক কষ্ট করে তারাও কিন্তু খেলার জগতে আসছে, এবং আপনাদের মতন কিছু কোচ হয়তো তাদেরকে সাহায্য করছেন। তো সেই সমস্ত খেলোয়াড়দের জন্য আপনার কি বার্তা থাকবে, কি মেসেজ থাকবে, বা আপনি কি বলতে চান? দেখুন, আমি তাদেরকে কত বার্তা দিতে পারবো এটা বলতে পারছি না, কিন্তু আমি আমার প্লেয়ারদের যে বার্তাটা দিই তাতে আমি বলি যে খেলাধুলাটা এমন একটা জিনিস, এটা এখন প্রফেশন হয়ে গেছে। তুমি যদি MA করো বা ইঞ্জিনিয়ারিং পাস করো, তাতে তোমার চাকরি তোমাকে তো আলটিমেটলি যেতে হবে, ফিনান্সিয়াল সাপোর্ট করার জন্য যেতেই হবে, তোমাকে যেতে হবে। তার থেকে টেবিল টেনিস খেলাটা বড় সহজ, মানে শেখাটা কষ্ট, পারফরমেন্স করাটা একটু কষ্ট, কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছাতে পারলে তোমার গভর্নমেন্ট সার্ভিস একদম 100% গ্যারান্টি আছে। 100%, মানে শিলিগুড়িতে দেখা যাবে না যে টেবিল টেনিস খেলেছে চাকরি পায়নি, এরকম পাওয়া যাবে না। তা আমি প্লেয়ারদের যখন আমার একাডেমির প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে প্রত্যেককেই বলি যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তোমাকে ক্লাস 8-এর পর থেকে তোমাকে চিন্তা করতে হবে তুমি এডুকেশনে যাবে কি স্পোর্টসে যাবে। তুমি যদি মনে করো যে তোমার ট্যালেন্ট থেকে থাকে, তোমার কোচেরা তোমাকে বলে থাকে যে হ্যাঁ তুমি পারবে করতে, তাহলে তুমি স্পোর্টসে যাও। এখানে 4-5 বছর পরিশ্রম করলে তুমি একটা ইঞ্জিনিয়ার হয়ে সেই ইয়েটা পাবে না। আর যদি তোমার এডুকেশন লাইনটা ভালো থেকে থাকে, যদি তোমার দেখা যাচ্ছে যে এডুকেশনে তুমি টপে যেতে পারবে, টপে গিয়ে তুমি কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়ে তুমি গভর্নমেন্ট সার্ভিস করতে পারবে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আছে। এবং আমি গ্রামের ছেলে মেয়েদের থেকে আরম্ভ করে সবাইকে বলবো যে খেলাধুলাটা অ্যাটলিস্ট একটা টাইম পর্যন্ত চালাতে, তারপরে কোচ তার বলে দিতে হবে যে তোমার এটা কতদূর প্রসপেক্ট আছে। সেটা আমরা যেমন প্রথমে দেখেই বলে দিতে পারি কিছুদিন পরে যে এর প্রসপেক্ট আছে কি আছে না। অনেক বাবা মা জিজ্ঞেস করে এর কি হবে কি হবে না, তো আমরা বলি যে 8 পর্যন্ত দেখুন, 8-এর পরে যদি মনে হয় যে এটা হবে না, তাহলে আরও কথা আছে। যেমন অনেকে হয়তো অল ইন্ডিয়া লেভেলে পজিশন করতে পারেনি, কিন্তু পড়াশোনা করেছে, চাকরিও পেয়েছে, তার চাকরি প্রফেশনে গিয়ে যেহেতু সে টেবিল টেনিস খেলতে পারে, সেই জন্য তার অনেক বেশি গ্ল্যামার। আমার কাছে এরকম অনেক আছে। আমার একটি মেয়ে আছে, ও ইয়ের থেকে জামশেদপুর IIT থেকে পাস করেছে এখন। ও ওদের যে অল ইন্ডিয়া IIT খেলা হয় তাতেও চ্যাম্পিয়ন হয়ে যায়, যার জন্য তার কলেজে তাকে এক্সট্রা রেসপেক্ট দিচ্ছে। একটা ছেলে আছে চাকরি করে একটা জায়গায়, ব্যাঙ্গালোরে আছে, সে ভালো খেলে, ওখানে কর্পোরেট টুর্নামেন্ট হয়, কর্পোরেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আমাকে ছবি পাঠায় যে স্যার এটা হয়েছি, এতে আমার কি হয়েছে, আমি অফিসে গেলে পরে আমাকে রেসপেক্ট বেশি করে, এগুলোও পাওয়া যায়। আরও বহু আছে। আর সব থেকে বড় পাওয়া হচ্ছে খেলার মধ্যে থাকলে পরে বোধহয় শরীর, মন, স্বাস্থ্য সবটাই একেবারে ঠিক থাকে। ওটাও একটা বাড়তি পাওনা, কারণ আমরা শরীর চর্চা করতেও ভুলে গিয়েছি। তো যদি আমাদের প্রজন্মরা শরীর চর্চার মধ্যে মনোনিবেশ করে সেটা আরও ভালো। তো একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, সময় অনেকটা আপনার কাছ থেকে নিয়েছি। আগামী ভবিষ্যতে কি স্বপ্ন রয়েছে আপনাদের মতন এই যে শিক্ষাগুরু যারা আজও শিক্ষাদান করে চলেছেন, খেলার জগৎকে দিয়ে চলেছেন, কি স্বপ্ন এখনও দেখছেন? দেখুন, যতদিন বেঁচে আছি ততদিন একটাই টার্গেট আছে, প্লেয়ারদের পারফরমেন্স তৈরি করে দেওয়া। আমাদের একাডেমির যেমন একটাই স্লোগান আছে, আওয়ার মোটো টু প্রডিউস ইন্টারন্যাশনালস।
তো সেই লক্ষ্যে এখনও আছি। অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে যারা আশা করছি আগামী দিনে করতে পারবে। তারা যদি সাফল্য পায় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি সাফল্য পাওয়ার জন্য। এবং আমি যারা শিলিগুড়িতে কোচিং করে তাদের জন্য আমার কথা আর কি, অনেক সময় কথাও হয় যে এটাকে টেবিল টেনিসটাকে তোমরা কোচেরা নিজেরা নিশ্চয়ই তার যদি করে তার প্রফেশনাল তার পয়সা লাগবে, কিন্তু এটাকে ভালোবেসে করতে হবে। যেন যেটা মেন জিনিস হচ্ছে সময় মতো প্র্যাকটিস করানো, সব কিছু করানো, এগুলো করে করে দিলে আলটিমেটলি আমরা যখন 2005-এর আগে যে পজিশন আমাদের শিলিগুড়ি ছিল সেখান থেকে যেটা পিছিয়ে এসেছি, আমরা মনে হচ্ছে যে যদি সবাই মিলে একত্রিত হয়ে কাজ করে তাহলে এটা আমরা মানে এমন জায়গায় আসতে পারি, মানে শিলিগুড়ি শহর টেবিল টেনিসের শহর, এটা যেন আর আমরা ভুলে না যে আমরা আবার তৈরি করতে পারি। এবং আমরা যেন চাই যে আগে আমরা 33-40% মেডেল পেতাম, আগামী দিনে যেন আমরা 60% আমরা শিলিগুড়ি মেডেল পাই, বাদ বাকি সারা বেঙ্গল মিলে পাই। বাহ, ভীষণ ভীষণ ভালো কথা বললেন। এবং এই স্বপ্ন নিয়েই আপনি এগিয়ে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই আপনি আমাদের শহরকে, আমাদের উত্তরবঙ্গকে বা আমাদের রাজ্যকে দিয়ে যান। সত্যি আজ কিন্তু আমাদের শহরের একজন যদি বলা যায় অমূল্য রত্ন, এটা অবশ্যই না বললে বোধহয় খুব ভুল হবে, যে একবার ভেবে দেখুন যে খেলার জন্য বা খেলার মানুষগুলোকে তৈরি করার জন্য তিনি কতটা স্যাক্রিফাইস বা কতটা জীবনের ত্যাগ স্বীকার করেছেন, যেই ত্যাগের জন্যই আজ তিনি এই ক্রীড়াগুরু সম্মানে তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। তো আবারও বলবো দাদা, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যারা শুনছেন বা দেখছেন তাদের বলবো, তাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজ কিন্তু ভীষণ ভালো একজন মানুষের সঙ্গে আমরা কিছুক্ষণ তার সঙ্গে কথা বললাম, জানলাম অনেক কথাও। তো প্রতিভাবান খেলোয়াড়রা আমাদের শহরে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে, অবশ্যই তারা একত্রিত হোক এবং কোচ যারা রয়েছে, প্রশিক্ষক যারা রয়েছেন তারাও একত্রিত হোক, আর তবেই কিন্তু আমাদের এই উত্তরবঙ্গ খেলার জগতে একেবারে সুনাম অর্জন করবে, তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ।